নেহার সাথে ব্রেকআপের দুদিন পর রেহান সন্ধ্যায় একা রাস্তায় হাঁটছে। ফুরফুরে বাতাস, জনশূন্য পথ, রাস্তার লাইটগুলো জ্বালানো, অন্ধকার ও আলোর মিশ্রণে দেখতে ভালোই লাগছে শহরের রাস্তা। যানবাহন অন্য দিনের তুলনায় আজ একটু কম। 3 মাসের রিলেশন ছিল নেহার সাথে। মেয়েটাকে ভালোবাসত খুব, কিন্তু মেয়েটা তাকে ঠকিয়েছে। অবশ্য রেহান নিজেই ব্রেকআপ করেছে, কারণ নেহা মেয়েটা ছেলেদের সাথে মেলামেশা বেশি করত, যা রেহানের একদম পছন্দ না। কয়েকবার না করা সত্ত্বেও শোনেনি। তারপর সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে নেহা একটা লোভী মেয়ে। রেহানের টাকার জন্যই তার সাথে রিলেশনে জড়িয়েছে। রেহানের বাবা শহরের একজন নামকরা বিজনেসম্যান। মা, বাবা, রেহান ও তার ছোট ভাই রিয়াদ ছাড়া তার পরিবারে আর কোনো সদস্য নেই। রেহান একদম মনমরা হয়ে গেছে। কয়েকদিন আগেই মাত্র মাস্টার শেষ করে বাবার বিজনেসের দিকে একটু মনোযোগ দিয়েছে। অফিস থেকে ফেরার পর কিছু ভালো লাগছিল না তার। সারা দিন অফিসের কাজে ব্যস্ততা, তাই সন্ধ্যায় একা একটু বাইরে বেরিয়েছে। রেহান কিছুটা দূর থেকে দেখতে পাচ্ছে সে যে পথে হাঁটছে সে পথ দিয়ে একটা মেয়ে দৌড়ে আসছে। একবার হোঁচট খেয়ে পড়েও গেছে, আবার উঠে দৌড়ে এসে রেহানের উপর ঝাঁপিয়ে পড়ল। রেহানও মেয়েটিকে ধরে ফেলল। মেয়েটির পরনে লাল শাড়ি, সাথে গহনা, বিয়ের সাজ। মেয়েটি হাঁপাচ্ছে খুব, কোনো কথা বলতে পারছে না। এই মেয়ে, কে তুমি? দৌড়াচ্ছ কেন এভাবে? ওরা আমাকে নিয়ে যাবে। রেহান পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। কোথায়? কেউ তো নেই। কোথা থেকে এসেছো তুমি? তোমার পরিচয় কি? বউ। মেয়েটি আর কিছু বলতে পারল না। নিজের সমস্ত ভার রেহানের উপর ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে পড়ল। রেহান ভয় পেয়ে গেছে, ডাকাডাকি করছে, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এই মাঝ রাস্তায় এখন এই মেয়েকে নিয়ে কি করবে সে? কিছুই বুঝতে পারছে না। সে কি মেয়েটিকে ফেলে রেখে যেতে পারবে? না না না, তা অন্যায় হয়ে যাবে। এখন কি করবে সে? এদিকে কোনো মানুষও নেই যে সাহায্য চাইবে। বেশ কিছুটা দূরে একটা দোকান দেখা যাচ্ছে। সে মেয়েটিকে ফুটপাতের একপাশের ছাউনিতে বেঞ্চে বসিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে রেখে দৌড়ে গিয়ে দোকান থেকে 1 বোতল পানি নিয়ে এলো। তারপর মেয়েটির মুখে ছিটিয়ে দিল। মেয়েটির হাত ঘষে তাকে ডাকতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর মেয়েটির চোখ খুলে তাকালো। মেয়েটি রেহানকে এত কাছে দেখে কিছুটা ভয়ে পিছিয়ে গেল। আশেপাশে তাকে আর কাউকে দেখতে পেল না। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। পানি খাও। মেয়েটি চুপচাপ কিছুটা পানি খেয়ে নিল। বাসা থেকে পালিয়ে এসেছো? মেয়েটি মাথা দুদিকে নাড়িয়ে না করলো। তাহলে দৌড়াচ্ছিলে কেন? মেয়েটি কিছু না বলে রেহানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ওরা আমাকে ধরে নিয়ে যাবে, নাইফ দিয়ে আমাকে মেরে ফেলবে। হেল্প মি প্লিজ। জড়িয়ে ধরাতে রেহান কিছুটা অস্বস্তি বোধ করছে। নেহার সাথে 3 মাস রিলেশন থাকলেও কখনো নেহাকে জড়িয়ে ধরেনি। সে মেয়েটিকে সোজা করে বসালো। কেউ তোমাকে ধরে নিয়ে যাবে না, কান্না থামাও। মেয়েটির কান্না থামছেই না। রেহান পকেট থেকে রুমাল বের করে দিল। ইউজ করেছেন? একে তো হেল্প করছি, এখন আবার জিজ্ঞেস করছে রুমাল ইউজ করা নাকি। ক্লিন ইউজ করতে পারো। মেয়েটির রুমাল নিয়ে সাথে সাথে চোখের পানি, নাকের পানি সব মুছে নিল। রেহানের রুমাল নষ্ট করে দিল। রেহান এদিক ওদিক একটু পায়চারি করে আবার মেয়েটির পাশে এসে বসলো। নাম কি তোমার? বউ। এটা আবার কারো নাম হয়? তোমার আজ বিয়ে ছিল? না। এবার রেহানের মনে হলো মেয়েটি নিশ্চয় তাকে মিথ্যা বলছে, হয়তো বাসা থেকে পালিয়ে এসেছে। দেখো, আমাকে মিথ্যা বলবা না, সত্যি করে বলো। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি মিথ্যে বলছি না। তোমার বাসা কোথায়? লন্ডন। এতক্ষণ মনে হচ্ছিল মিথ্যা বলছে, এখন তো মনে হচ্ছে এই মেয়ে পাগল। এই মেয়ে, কি যাতা বলছো? বাসা লন্ডন হলে ঢাকায় কি করছো? এই একদম চুপ। এখন কোথায় যাবে সেটা বলো, পারলে হেল্প করব। জানি না। জানো না মানে? বাসা থেকে বের হয়েছে কেন? নিজের বাসার ঠিকানা বলো, আর না হয় কোনো রিলেটিভের ঠিকানা বলো। জানি না। কারো ফোন নাম্বার? জানি না। আশ্চর্য, জানো কি তাহলে? আমার যতটুকু সম্ভব হেল্প করছি। নিজের পথ নিজে দেখো, এবার আমি যাই। কোথায় যাব? আমি কি জানি। রেহান বাসা ফেরার জন্য চলে গেলে সেখান থেকে কিছুটা পথে আসতেই তার খারাপ লাগলো। এভাবে একটা মেয়েকে রাস্তায় ফেলে যাওয়া কি তার উচিত হচ্ছে? তারই বা কি করণীয়? সে তো চাচ্ছিল সাহায্য করতে, কিন্তু মেয়েটি তো কিছুই বলছে না। সে আবার ছাউনিতে গেল। এসে দেখলো মেয়েটি ভয়ে কাঁচুমাচু হয়ে ছাউনিতেই বসে আছে। আমাদের বাসায় যাবে? ভয় নেই, যেতে পারো। আমার পরিবার আছে, আব্বু, আম্মু, ছোট ভাই। আজ রাত থেকে কাল নিজের বাসা চলে যাও। রেহান দেখতে পেল মেয়েটি এক হাত পেটে চেপে ধরে বসে আছে। কোনো সমস্যা? ক্ষুধা লেগেছে। রেহান নিজের মাথায় হাত দিয়ে বসলো। একে তো পালিয়ে এসেছে, এখন আবার ক্ষুধা নিয়ে পড়েছে। মেয়েটির যেন কোনো চিন্তাই নেই।
থাকবে কিভাবে? চিন্তা তো সব অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে বসে আছে। আমার বাসা সামনেই, 10 মিনিট লাগবে হেঁটে যেতে। বাসায় গিয়ে খেয়ে নিও। খুব ক্ষুধা লেগেছে, আমি উঠতেই পারছি না। ওকে বসো, আমি আসছি। কি আর করার, সামনের দোকান থেকে একটা কলা, একটা পানির বোতল আর 2টা কেক নিয়ে এলো। মেয়েটির হাতে দিতেই এসে সে একের পর এক সব খাবার খেয়ে নিল। হয়তো খুব ক্ষুধার্ত, সারাদিন না খেয়েই ছিল। হয়েছে, এবার ওঠো। রেহানের কয়েক পা এগিয়ে পেছনে তাকিয়ে দেখে মেয়েটি এক জায়গায় দাঁড়িয়ে আছে। কি হয়েছে, যাবে না? আমি হাঁটতে পারছি না, পা ব্যথা করছে। এবার কি তোমাকে কোলে করে বাসায় নিয়ে যাবো? তাহলে কিভাবে যাবে? একটা অটো নিলেই তো হয়। এখানে আবার অটো পাবো কোথায়? গ্রাম থেকে এসেছো নাকি? দেখতে পাচ্ছ না বড় বড় বাস ট্রাক চলছে? দাঁড়াও একটু, দেখি রিক্সা পাওয়া যায় কিনা। রেহান রাস্তার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দোকানের ওপাশ থেকে দেখতে পেল একটা রিক্সা দাঁড়িয়ে আছে। সে সেখানে গেল রিক্সা নেওয়ার জন্য, কিন্তু রিক্সাওয়ালা বলছে যাবে না। সে অনেক বলে দ্বিগুণ ভাড়া দিয়ে তারপর রিক্সা নিয়ে এলো। মেয়েটিকে ডেকে বলল উঠতে। রিক্সাওয়ালা মেয়েটিকে দেখে হা হয়ে আছে, যা রেহানের চোখ এড়ায়নি। রিক্সাওয়ালা হয়তো ভাবছে, হয়তো এই ছেলে বিয়ে বাড়ি থেকে মেয়ে নিয়ে পালিয়ে এসেছে। যে কেউ দেখলে তো তাই ভাববে। রেহান কিছু না বলে মেয়েটিকে নিয়ে রিক্সায় উঠল। তারপর তার বাসার পাশে এসে মেয়েটিকে নিয়ে নামলো। মেয়েটি বাইরে থেকে বাড়িটা দেখলো। 5-6 তলা হবে বাড়িটা। পুরো বাড়িতে লাইট জ্বলছে। দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। তোমার তো আবার পা ব্যথা, আমার হাতে ভর দিয়ে হাঁটো। গেটের কাছে এসে দারোয়ান গেট খুলে হা করে আছে। বড় ভাইজান কি বিয়ে করে ফেললো নাকি? হা করে আছো কেন? না কিছু না। মেয়েটি রেহানের হাতে ভর দিয়ে হাঁটছে। গেটের ভেতরে অনেকটা পথে হাঁটতে হবে। বাড়ির সামনে বিশাল ফাঁকা জায়গা আছে। রাত হওয়ার আশেপাশে পরিবেশটা ভালোভাবে দেখা যাচ্ছে না। নিচতলায় অর্ধেক ভবন ফাঁকা। 2টা গাড়ি দেখা যাচ্ছে। মেয়েটিকে নিয়ে রেহান 2 তলার মেইন ডোরের সামনে দাঁড়িয়ে কয়েন বেল বাজালো। রেহানের মা রুবিনা চৌধুরী দরজা খুলে চরম একটা শক খেলেন। তার ছেলে বিয়ে করে বউ নিয়ে বাসায় ফিরছে। ব্যাস, গলা ফাটিয়ে চিৎকার শুরু করে দিলেন। ওগো, কোথায় তুমি? দেখো তোমার ছেলে কি করেছে। আম্মু শোনো। চুপ থাক তুই, কি শুনবো? কত স্বপ্ন ছিল ছেলের বিয়ে নিয়ে, সব শেষ করে দিলি। মেয়েটি ভয়ে রেহানের পিছনে লুকিয়ে গেল। আর রেহান বেচারা কিভাবে বোঝাবে মাকে? তার মা অল্পতেই রিয়াক্ট করে। রেহান যেই ঘরে প্রবেশ করতে যাচ্ছিল, খবরদার ঘরে আসবি না। এমনি চশমা পড়তে পড়তে হাজির হলেন রেহানের বাবা রাহেন চৌধুরী। সাথে দৌড়ে এলো রাহেনের ছোট ভাই রিয়াদ। এবার রেহান স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, কারণ সে তার বাবাকে বোঝাতে পারবে। কি হয়েছে? এমন চেঁচামেচি শুরু করছো কেন? অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না তোমার ছেলে বউ নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। ভাবি এসেছে। চুপ, কিসের ভাবি? রাহেন চৌধুরী বরাবরই একজন রসিক মানুষ এবং তার পুরো পরিবারই ম্যাজিক্যাল ফ্যামিলি। ভুল কি বললো? ভাইয়ের বউ তো ভাবেই হবে, তাই তো চেঁচামেচি করার কি আছে? ছেলে বউ নিয়ে এসেছে, বরণ করে ঘরে তুললেই হয়। আল্লাহ, এ কি বলছে? কি সুন্দর কথা। ছেলে বউ নিয়ে এসেছে, ঘরে তুলে নিব। 2 দিন পর আবার নিজে বউ নিয়ে এসে বলবে বউ নিয়ে এসেছি, বরণ করে ঘরে তুলে নাও। এই দেখো কোন কথা কোন দিকে নিয়ে যাচ্ছ? আমার বিয়ের বয়স কি আছে? 2 দিন পর তো ছোট ছেলে বিয়ে করে বউ নিয়ে ফিরবে। আমাকে কেন ডেকেছো? পরিচিত হওয়ার জন্য? আচ্ছা, আমি পরিচিত হয়ে নিচ্ছি। বৌমা শোনো, আমি হচ্ছি তোমার শ্বশুর আব্বু, উনি তোমার শাশুড়ি আম্মু। এই পিচ্ছিটা তোমার দেবর, আর তোমার বর তো তোমার সাথেই আছে। সালাম করো আমাদের। মেয়েটি রেহানের পেছন থেকে দ্রুত ঘরে প্রবেশ করায় রাহেন চৌধুরীকে সালাম করলো। তারপর রুবিনা চৌধুরীকে সালাম করতে গেলে, এই মেয়ে একদম কাছে আসবে না, দূরে থাকো, দূরে থাকো। কত স্বপ্ন ছিল ছেলের বিয়ে নিয়ে, সব শেষ হয়ে গেল। রেহান হতবাক হয়ে গেল তার বাবার আর মেয়ের কাণ্ড দেখে। গাধা একটা, বিয়ের আগে ফোন করে তোর মায়ের স্বপ্ন জেনে নিলি না? আব্বু আমি বিয়ে করিনি। বিয়ে করিসনি মানে? কার বাড়ি থেকে বউ নিয়ে পালিয়েছিস? আরে এই মেয়ে বিপদে পড়েছে, আমার কথাটা তো আগে শুনে নাও। কোনো কথা শুনবো না, যার বউ তার কাছে দিয়ে আয়। আরে রেহান বলেছে তো বিপদে পড়েছে, আগে শুনে না ওর কথা। আয় ভেতরে আয়। রেহান ঘরে প্রবেশ করলো। মেয়েটিও দ্রুত এসে সোফায় বসে পড়ল, আর দাঁড়িয়ে থাকতে পারছে না। তারপর রেহান সব ঘটনা খুলে বলল। রেহানের মা বাবা দুইজনই অবাক হয়ে আছে।
মেয়েটির দিকে তাকিয়ে দেখলো মুখে ভয়ের ছাপ। রায়হান চৌধুরী মেয়েটিকে জিজ্ঞেস করলো তার বাসা কোথায়। মেয়েটি কোনো উত্তর না দিয়ে রায়হানের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। রায়হান চৌধুরী বেশ বুঝতে পেরেছে মেয়েটি খুব বেশি ভয় পেয়েছে, তাই আর কিছু জানতে চাইল না। রাস্তায় পুলিশের কোনো ঝামেলা হয়নি তো? না। আচ্ছা, রিয়াদের পাশের রুমটা দেখিয়ে দে থাকার জন্য, কাল দেখা যাবে বাকিটা। এখন চল, ডিনার করবি, প্রায় রাত 10টা বেজে গেছে। সবাই একসাথে খেতে বসলো। রেহান মেয়েটির খাওয়া দেখে অবাক হয়ে আছে। কিছুক্ষণ আগে মাত্র সে দোকান থেকে খাবার কিনে খাইয়েছে, এখন আবার এত খাবার খাচ্ছে কিভাবে? যেন 2-3 দিন ধরে না খেয়ে আছে। খাওয়া শেষ করে যে যার রুমে ঘুমাতে গেল। রিয়াদের পাশে খালি রুমটা মেয়েটিকে থাকার জন্য দেওয়া হলো। রেহান মাত্র ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। কপালে এক হাত রেখে হঠাৎ কারোর উপস্থিতি বুঝতে পেরে কপাল থেকে হাত সরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখল মেয়েটি তার রুমের ভেতরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে উঠে বসে পড়ল। কি ব্যাপার, এখানে কেন এসেছো? আমি শাড়ি পরে ঘুমাতে পারি না। তো আমি কি করব? আমার ড্রেস লাগবে। আম্মুর 3 পিস পরতে পারবে? আমি ওসব পরতে পারি না। এই মেয়ে, তুমি কোন গ্রহ থেকে এসেছো শুনি? শাড়ি পরতে পারবে না, আবার 3 পিসও না, তাহলে কি পরবে? একটা টি শার্ট হলেই হবে। টি শার্ট পরবে? তাহলে তো এর বাসা ঢাকাতেই হবে। মাথা মোটা মেয়ে তো কিছুই বলতে পারছে না। আমার টি শার্ট পরতে পারবে? রেহান বিছানা থেকে নেমে আলমারি খুলল টি শার্ট নেওয়ার জন্য। পেছন থেকে মেয়েটি বলে উঠল লাল টি শার্টটা দিতে। রেহান বিরক্তি নিয়ে সেটাই বের করে দিল। তারপর মেয়েটি চলে গেল তার রুমে। মাঝরাতে বুকের মধ্যে ভারী কিছু অনুভব করে রেহানের ঘুম ভেঙে গেল। সে দেখতে পেল কেউ তার উপর হয়ে আছে। সে ধাক্কা দিয়ে ঝটপট করে বিছানা থেকে নেমে গেল। মেয়েটি নাড়া পেয়ে ঘুমের মধ্যে বলতে শুরু করলো, আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ। রেহান ডেকে মেয়েটির ঘুম ভাঙিয়ে দিল। মেয়েটি ঘুমো ঘুমো চোখে উঠে বসলো। কি হয়েছে, ডাকছেন কেন? এই, তুমি আমার রুমে কি করছো? ওই রুমে না, আমার খুব ভয় করছে। যদি ওরা আমাকে ধরে নিয়ে যায়? কারা ধরে নিয়ে যাবে? এখানে কেউ আসতে পারবে না। যাও, ওই রুমে যাও। প্লিজ, আমি এই রুমে থাকবো, আমার খুব ভয় লাগছে। ওকে, ঘুমাও। আপনি যাবেন না প্লিজ। আমি কি তোমার সাথে থাকবো নাকি? আমার সাথে প্রবলেম হলে আপনি সোফায় ঘুমান। রেহানের মেজাজ চরম খারাপ হয়ে গেল। এই মেয়ের ন্যূনতম বুদ্ধি বলতে কিচ্ছু নেই। অবিবাহিত একটা ছেলে আর একটা মেয়ে কি একসাথে থাকতে পারে? আপন ভাই বোন হলেও মেনে নেওয়া যায়। সে কিছু না বলে সোফায় বসে রইল। মেয়েটিও বিছানায় চুপচাপ শুয়ে পড়ল। রেহান যখন দেখলো মেয়েটি ঘুমিয়ে পড়েছে, তখন সে অন্য রুমে চলে গেল যেখানে মেয়েটিকে থাকতে দেওয়া হয়েছিল। সকালে রুবিনা চৌধুরী ছেলেদের ডাকতে এলে দেখলেন রেহান অন্য রুম থেকে বের হচ্ছে। কিরে, তুই এই রুমে কেন? কি করব, এই মেয়ে আমার রুম দখল করে নিয়েছে। রাতে ভয় হয়, দৌড়ে আবার রুমে চলে গেল। বাধ্য হয়ে আমাকে নিজের রুম ছাড়তে হলো। যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করে বিদায় করো। নিয়ে এলি তুই, এখন আমি বিদায় করব? সেটাই সবচেয়ে বড় ভুল করেছি। এভাবে বলতে নেই, বিপদে পড়লে হেল্প করতে হয়। দেখছি কি করা যায়। রেহান মায়ের সাথে যখন কথা বলছিল তখন দেখলো মেয়েটি হাই তুলতে তুলতে তার রুম থেকে বেরিয়ে এলো। রুবিনা মেয়েটিকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মেয়েটির পরনে লাল টি শার্ট আর কালো জিন্স। রেহান কাল রাতে তেমন খেয়াল করেনি, এখন সে আরো অবাক হয়ে তাকিয়ে আছে। টি শার্টটা মেয়েটার ঢিলাঢালা জার্সি হয়ে গেছে। লাল টি শার্ট আর কালো জিন্সে ভালোই লাগছে তাকে দেখতে। ফর্সা মেয়েটিকে মানিয়েছে বেশ। রুবিনা একটু হেসে মেয়েটির কাছে এগিয়ে এলো। টি শার্ট দেখে তো বুঝতে পেরেছি এটা রেহানের, কিন্তু জিন্স তো রেহানের না। এটা কোথায় পেলে? শাড়ির সাথে এটা পরনে ছিল। শাড়ির সাথে জিন্স? আচ্ছা, ফ্রেশ হয়ে এসো, ব্রেকফাস্ট করবে। তারপর সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিল। এই পরিবারের সবাই লক্ষ্য করলো মেয়েটি খুব ভালো স্টাইলে খাবার খাচ্ছে। আচার আচরণ কথাবার্তা সব কিছু দেখে বোঝা যাচ্ছে শিক্ষিত ও ধনী পরিবারের মেয়ে হবে। কিন্তু সমস্যা একটাই, পরিচয় নিয়ে কোনো প্রশ্ন করলেই মেয়েটি কান্না করে দেয়। গত রাতের ঘটনা মনে করে ফেসে ভয়ের ছাপ পড়ে। কথার ছলে রবিনা মেয়েটির নাম জেনে নিল। আমাকে তোমার ভালো লেগেছে? খুব ভালো। তুমি শাশুড়ি আম্মু? আচ্ছা, তোমার নাম কি? বউ। এটা না, তোমার আব্বু তোমাকে কি বলে ডাকে? আব্বু বলে আমার পাগলি মেয়ে। ও আচ্ছা, তাহলে তোমার ফ্রেন্ডস কি বলে ডাকে? হেই, ফাস্ট অ্যান্ড কিউট গার্ল। তাহলে তোমার আম্মু কি বলে ডাকে? আম্মু বলে নাফিসা এখানে যাবে না, সেখানে যাবে না, এটা করবে না, ওটা করবে না, ব্লা ব্লা ব্লা। এবার সবাই খুব বড় নিঃশ্বাস ছাড়ল।
অবশেষে তার নামটা জানা গেছে। কারোর আর বুঝতে বাকি নেই সে একজন ধনী বাবার আদুরে মেয়ে। মা নিশ্চয় কড়া গার্ড দিয়ে রাখে। কৌশলে তার বাবা মায়ের নামটা জেনে গেছে। সবাই খাওয়া শেষ করলো। মেয়েটি রিয়াদের সাথে তার রুমে চলে গেল। রেহানও তার বাবা মার সোফায় বসলো। আব্বু এখন কি করা যায়? কোথায় দিয়ে আসবো? কিছুই তো বলছে না এই মেয়ে। এর কোনো বাজে মতলব আছে মনে হয়। না হলে শিক্ষিত এত বড় মেয়ে আবার ঠিকানা না বলতে পারে? না, মেয়েটি খুব ভয় পেয়েছে গতকালকের ঘটনায়। তাছাড়া একটু পাগলি টাইপের, তাই তো তার বাবা পাগলি বলেই ডাকে। এখন ওর সামনে এসব কথা তোলাও যাবে না। নাফিসাকে দেখে বুঝাই যাচ্ছে ধনী পরিবারের মেয়ে। পুলিশকে ইনফর্ম করো, তারা সাহায্য করতে পারবে। ব্যাপারটা পুলিশের কাছে গেলে এ নিয়ে আমাদের ঝামেলায় পড়তে হবে। বাবার যে নাম বললো এমন তো কাউকে চিনি না। পত্রিকায় দেবো? আমরা পত্রিকায় দিলে তো তার সত্যিকার গার্ডিয়ান চিনতে পারবে না। তাছাড়া মেয়েটির মনে হয় কোনো শত্রু আছে, তারাও তো নিতে চাইতে পারে। ভালো কথা মনে করেছিস। তার পরিবার নিশ্চয় মেয়েকে খুঁজতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে পারে। 2টা দিন পত্রিকায় চোখ রাখি, তারপর না হয় আমরাই পত্রিকায় বিজ্ঞপ্তি দেব। ততক্ষণ পর্যন্ত আমাদের কাছেই থাকুক। ওকে, অফিসে যাবে না? চলো। নাফিসার তো জামা কাপড় নেই, তুই শপিং মলে নিয়ে যা, কিছু কিনে দিস। আমি পারবো না। এনেছিস তো তুই। এটাই তো সবচেয়ে বড় ভুল আমার। যাও ডেকে নিয়ে আসো। আচ্ছা, ওয়াও, শপিং এ যাবো, আই লাইক ইট। এই টি শার্ট আর জিন্স পরে যাবে? তাহলে আর কিভাবে যাবে? যেতে হবে না। একে তো আমি এই বেশে নিতে পারবো না, অন্যথায় এর শত্রুরা আবার আমার পেছনে পড়বে। ওর এখন বাসা থেকে বের না হওয়াটাই বেটার। কি লাগবে লিস্টে লিখে দাও, আমি নিয়ে আসবো। ওকে। রেহান অফিসে যাওয়ার আগে শপিং করে বাসায় দিয়ে তারপর অফিসে গেছে। নাফিসা সারাদিন রুবিনার সাথে গল্প করে একদিনই ভালো ভাব জমিয়ে ফেলেছে। রিয়াদ স্কুল থেকে ফিরলে তার সাথে খেলায় মেতে উঠল। এই মোটো, চলো তোমাদের পুরো বাড়ি ঘুরে দেখি। আমি মোটু? তুমি তো একেবারে কুলোমুলো একটা। মটো নামই পারফেক্ট লাগবে। আম্মু দেখো ভাবি কি বলে আমাকে। দুষ্টামি বন্ধ করে এদিকে এসে লাঞ্চ করে নাও নাফিসা। নো, আমাকে বউ ডাকবে। আচ্ছা, বৌমা ডাকবো? বউ মা। লাঞ্চ করে রিয়াদকে সাথে নিয়ে পুরো বাড়িতে ঘুরে দেখতে লাগলো। বাড়িটা দেখতে পুরো ছোটখাটো একটা প্রাসাদই মনে হচ্ছে নাফিসার কাছে। প্রতিটা রুমে এক একটা করে বারান্দা আছে, মাঝে গ্লাসের পার্টিশন। চলো ছাদে যাই। এখন ছাদে গেলে আম্মু বকা দিবে। তাই নাকি? তাহলে তো আরো বেশি মজা হবে। মানে? লুকিয়ে লুকিয়ে যাব না। ধুর, চলো চলো চলো। রিয়াদকেও টেনে ছাদে যেতে লাগলো। এই ফ্লোরগুলোতে কেউ থাকে না? না। কেন? তাহলে এত বড় বাড়ি করার কি প্রয়োজন? এটা আমাদের নতুন বাসা, এই ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া হবে। ও আচ্ছা, এত বড় ছাদ এভাবে ফেলে রেখেছো কেন? বাগান করতে পারো এখানে। তাছাড়া একটা দোলনাও তো রাখুনি। এখানে কিছু করলে তো ভাড়াটিয়ারা সব নষ্ট করে দিবে। আমাদের বাগানও আছে, দোলনাও আছে। কোথায়? এদিকে আসো। রিয়াদ নাফিসাকে ছাদের কর্নারে রেলিং এর পাশে নিয়ে এলো। ওই যে নিচে দেখো। ওয়াও, এত বড় বাগান। তাহলে আর শুধু শুধু ছাদে এলাম কেন? চলো চলো নিচে যাই। আবার দৌড়ে নিচে এলো। দারোয়ান গেট থেকে দেখেই অবাক। এইটা কি আসলেই বাড়ির বউ? এমন গেঞ্জি আর প্যান্ট পরা ঘুরে বউরা? নাফিসা বাগান দেখতে লাগলো আর রিয়াদ পানির পাইপ ঘুরে ফুল গাছগুলোতে পানি দিতে লাগলো। এই মোটো, পাইপ দাও আমার কাছে। আমাকে মোটো বলো কেন? দাঁড়াও। রিয়াদ পাইপ নিয়ে পানি দিয়ে নাফিসাকে ভিজিয়ে দিল। মাত্র তো ক্লাস 2তে পড়ো, দুষ্টু তো কম না তুমি? আমি ক্লাস 5-এ পড়ি। রিয়েলি? দেখে তো মনে হচ্ছে 2 এর বাচ্চা। এবার দেখো আমি কত দুষ্টু। নাফিসা রিয়াদের কাছ থেকে পাইপ নিয়ে রিয়াদকে ভিজিয়ে দিল। দুজনে অনেকক্ষণ ভিজে গোসল করে বাসে ফিরে এলো। রুবিনা দেখে চোখ কপালে। কিছুক্ষণ আগে মাত্র গোসল করলো, এখন আবার বাইরে থেকে গোসল করে এসেছে। দুজনকে ইচ্ছা মতো বকা শুরু করলো। বকা আর কে শুনে? দুজনেই দ্রুত যার যার রুমে এসে চেঞ্জ করে নিল। বিকালে নাফিসা রিয়াদকে সাথে নিয়ে আবার নিচে এসে ক্রিকেট খেলতে লাগলো। রিয়াদের ভালোই হলো, একজন খেলার সাথী পেল। বাসায় একা একা কারোর সাথে খেলতে পারে না, শুধুমাত্র ছুটির দিনে ভাইয়া আর বাবাকে পায় খেলার জন্য। রুবিনাও একা একা ঘরে না থেকে তাদের সাথে নিচে নেমে এলো। দোলনায় বসে তাদের খেলা দেখছে। ওয়াও ভাবি, তুমি পাক্কা খেলোয়াড়। আব্বুও পারে না তোমার মতো, আর ভাইয়া পারে কিন্তু আমার সাথে খেলতে চায় না। আমি নাকি পারি না। আচ্ছা, তোমাকেও পাক্কা খেলোয়াড় বানিয়ে দিব। শাশুড়ি আম্মু, আসো না তুমিও। আমি? না না, আমি এসব খেলবো না, তোমরাই খেলো। কেন? আমার আম্মু তো খেলে আমাদের সাথে। তোমার আম্মুর মতো আমার এত এনার্জি নেই। এভাবে বসে থাকলে এনার্জি আসবে কিভাবে? ঠিকই বলেছো।
কথা বলতে বলতে নাফিসা বল নিতে গিয়েছিল, এমনই তার একদম কাছে গাড়ি এসে ব্রেক করলো। আয়া! সবাই ভয় পেয়ে গেছে, আর গাড়ির ভেতর থেকে রেহান রেগে মেগে তাকিয়ে আছে। এখনই বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। রায়হান সাহেব গাড়ি থেকে দ্রুত নেমে নাফিসা কাছে এলো, রুবিনা ও রিয়াদও। ব্যথা পেয়েছো? না। রিয়াদ ব্যাট দাও তো, ড্রাইভারের আজ খবর করে ছাড়বো, দেখি গাড়ি চালাতে পারে না। ড্রাইভার। নাফিসা ব্যাট নিয়ে তেরের ড্রাইভিং সিটে দরজার পাশে যেতেই রেহান বেরিয়ে এলো। নাফিসা রেহানকে দেখে ভেজা বেড়াল হয়ে গেছে, ব্যাট নিচে নামিয়ে ফেললো। গাড়ির ভিতরে উকি দিয়ে আর কাউকে দেখতে পেল না, তার মানে রেহানই ড্রাইভ করছে। ড্রাইভারের খবর নিতে এসেছো? ড্রাইভার দেখে গাড়ি চালাতে পারে না, আর যে বলো নিতে এসেছে সে কি অন্ধ ছিল? আশেপাশে দেখে হাঁটতে পারে না? নো, আই মিন নাথিং। বলে ব্যাট ফেলে দিয়ে এক দৌড়ে ফ্ল্যাটে এসে নিজের রুমে দরজা লাগিয়ে বসে রইল। রেহান ছাড়া বাকিরা সবাই হাসতে লাগলো। সন্ধ্যায় রেহান রিয়াদের রুমে এসেছিল তাকে পড়াতে, কিন্তু এসে দেখলো নাফিসা পড়াচ্ছে রিয়াদকে। রিয়াদ, আমার রুমে আয় পড়তে। না, আজ আমি ভাবির কাছেই পড়বো। এই কিসের ভাবি? কে তোর ভাবি? আপু বলে ডাকবি? না, ভাবি বলে ডাকবে। ভাবি বলে ডাকবি কেন? একদম ভাবি বলবি না, আর একবার শুনলে তোকে জ্যাকসন মার দেবো। আম্মু, ভাইয়া আমার পর ডিস্টার্ব করছে। রেহান চলে গেল। রিয়াদ, জ্যাকসন মাইর কি? ওইটা ভাইয়ার পিটুনি দেওয়ার স্টাইল। কিভাবে দেয়? হাত পা একসাথে বেঁধে তারপর কাঠের স্কেল দিয়ে পিটুনি দেয়, আবার সুড়সুড়ি দেয়। তোমার শ্বশুরি আছে দেখি। রিয়াদকে সুড়সুড়ি দিতে লাগলো, আর রিয়াদ হাসতে হাসতে খাটে গড়াগড়ি খাচ্ছে। প্লিজ স্টপ। ওকে, তোমার ভাইয়ার সামনে বেশি বেশি আমাকে ভাবি ডাকবে, দেখতে চাই জ্যাকসন মায়ের। না। ইয়েস, না হলে আমি দিব। রাতে ডিনারের সময়। নাফিসা, তোমার কি ওই রুমে থাকতে ভয় লাগে? আমার একা থাকতে ভয় লাগে, ওই দুষ্টু লোক আমায় একা পেলে আবার ধরে নিয়ে যাবে। আমাদের বাসায় কেউ আসবে না, তবুও যদি ভয় পাও তাহলে তুমি রিয়াদের সাথে থেকো। ওকে। ওয়াও, ভাবি আমার সাথে থাকবে? আমরা গল্প করে ঘুমাবো, খুব মজা হবে। ঘুমাতে গেলেও মজা? গল্প করতে করতে আবার রাত পার করে দিবেন না। সকালে স্কুল আছে, নামাজও পড়তে হবে ফজরের সময় উঠে। নাফিসা, নামাজ পড়তে পারো না? আম্মু, তোমার আর জ্ঞান নেই? যে মেয়ে টি শার্ট পরে থাকে সে আবার নামাজ পড়তে পারবে? শাশুড়ি আম্মু, আমি নামাজ পড়তে পারি, কিন্তু সবসময় পড়ি না, একটু আলসে। আম্মু সারাদিন বকে নামাজ পড়। এখন বসে আছি, আম্মুর বকা নেই। মুহূর্তে হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল, চোখে পানিও এসে পড়েছে। সবাই অবাক। কি হয়েছে নাফিসা? আমি আব্বু আম্মুর কাছে যাব। সবাই হকচকিয়ে গেল। পুরো একদিন পর মেয়েটি তার বাবা মার কথা মনে পড়লো। কোথায় তোমার আব্বু আম্মু? ঠিকানা বলো, আমি তোমাকে দিয়ে আসবো। আমি জানি না, আমার আব্বু আম্মু আমাকে না পেয়ে কান্না করছে। আচ্ছা, আমরা অতি শীঘ্রই তোমার আব্বু আম্মুকে খুঁজে বের করব। এখন লক্ষ্মী বৌমার মতো খাওয়া শেষ করো তো। আচ্ছা। নামাজ না পড়লে আমি তোমাকে বকা দিব। এখন কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার নামাজ কোটি লাগবে। ওটা আবার কেমন? বোরকার মতো দেখতে। ওকে। নাফিসা আর রিয়াদ রাতে অনেকক্ষণ গল্প দুষ্টুমি করে ঘুমিয়েছে। তৃতীয় দিন সকালে রুবিনা চৌধুরী নামাজ পড়ার জন্য সবাইকে ডেকে উঠিয়ে দিলেন। সবাই নামাজ পড়ে নিল। তারপর রায়হান চৌধুরী জগিং করার জন্য নিচে চলে এলেন। বাগানের পাশে হাঁটাহাঁটি করছেন। নাফিসাও এলো। সকালে ব্যায়াম করার অভ্যাস আছে তার। সে দেখতে পেল রায়হান চৌধুরী অল্প কিছুক্ষণ হাঁটার পরেই দোলনায় বসে পড়েছে। শ্বশুর আব্বু, এভাবে ব্যায়াম করলে তো সারা জীবনও মেদ কমবে না। আচ্ছা, তাহলে কি করা যায়? একটানা 1 ঘন্টা হাঁটলে তো আর তোমার শ্বশুর আব্বুকে খুঁজে পাওয়া যাবে না। ওয়েট, আই এম কামিং। নাফিসা দৌড়ে এসে বাসায় এসে আবার দ্রুত নিচে নেমে এলো। হাতে 2টা কাপ, একটা রায়হান চৌধুরীকে দিল আর একটা সে নিজে রাখলো। গ্রিন টি? প্রতিদিন সকালে 1 কাপ ও বিকেলে 1 কাপ গ্রিন টি খেতে হবে, আর টানা 1 ঘন্টা হাঁটাহাঁটি করলেই এনাফ। অবশ্য এই বাসাটা 2 বার রাউন্ড করলেই হয়। তুমি প্রতিদিন জগিং করো? আব্বুর সাথে আমার প্রতিযোগিতা চলে। আচ্ছা, তাহলে আজ আমার সাথে হয়ে যাক। ওকে। নাফিসা আর রায়হান চৌধুরী কাপ রেখে প্রতিযোগিতা শুরু করলো। 2 বার বাসাটা রাউন্ড দিয়ে রায়হান চৌধুরী বলল, চলো এবার আমাদের ব্যায়ামাগারে। কোথায়? রেহানের পাশের রুমটাই তো। দেখিনি তো। আচ্ছা চলো। রায়হান ও নাফিসা ব্যায়ামগারে এসে দেখলো রেহান আর রিয়াদ এখানে ব্যায়াম করছে। রেহান যা করছে রিয়াদ তাকে দেখে তাই করছে। রিয়াদের ব্যায়াম করা দেখে রেহান হাসছে। রেহান হুট করেই রিয়াদকে কোলে তুলে নিয়ে ডাম্বেলের ন্যায় উপর নিচ করতে লাগলো। তুই তো আমার ড্যাম্বেল। ভাইয়া নামাও, আমি ব্যায়াম করব।
এই মোটো, তুমি তো এমনিতেই মোটো, ব্যায়াম করলে তো আরো বেশি মোটো হয়ে যাবে। রায়হান চৌধুরী হাসতে লাগলো। রেহান, নাফিসা ও তার বাবাকে দেখে রিয়াদকে নামিয়ে দিল। আব্বু দেখো তো, ভাবি আমাকে মোটু বলে, আমি কি মোটা? অন্যদিকে আমার ফ্রেন্ড আমাকে শুটকি বলে। যারা তোমাকে শুটকি বলবে তুমি তাদের মোটা বলবে, আর যারা তোমাকে মোটো বলবে তাকে তুমি শুটকি বলে দিবে, ব্যাস। এগুলোই শিখিয়ে দাও, তারপর মারামারি করে আসো। মোটো আমার দেওয়া কিছু রুলস ফলো করবে, তাহলে পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা বলো কি করতে হবে? বেশি বেশি ভাত খেতে হবে, আর প্রতিদিন বিকেলে একটু খেলাধুলা। এখন চলো, স্কুলে যাবে না? হোমওয়ার্ক রেডি করতে হবে তো। ওকে। নাফিসা ও রিয়াদ চলে গেল। একটু পাগলি টাইপের হলেও মেয়েটা খুব ভালো রেহান। দুদিনেই একেবারে মাথায় তুলে নিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব একে বিদায় করলেই বাসি। আব্বু, পত্রিকায় তো কিছু পেলাম না। মাত্র তো একদিন গেল, আরো 2টা দিন দেখি। আচ্ছা। রেহান রুমে এসে দেখলো নাফিসা তার রুম থেকে বের হচ্ছে, হাতে হলুদ টি শার্ট। এই, তুমি আমার টি শার্ট নিয়ে কোথায় যাচ্ছ? এটা আমি রাতে পরবো। কেন, তোমাকে ড্রেস এনে দিয়েছি না? আমারটা কেন নিচ্ছ? আর কার থেকে পারমিশন নিয়েছো? হাজবেন্ডের ড্রেস নিতে আবার পারমিশনের কিসের প্রয়োজন? হোয়াট? কে তোমার হাজবেন্ড? কেন, তুমি? এই স্টুপিড মেয়ে, আমি তোমার হাজবেন্ড হলাম কবে? টি শার্ট দাও বলছি। না, দিব না, এটা আমার ভালো লেগেছে, আমি পরবো। দিতে বলছি, দাও। টানাটানি শুরু করে দিল রেহান। শাশুড়ি আম্মু, কি হয়েছে? আমাকে টি শার্ট দেয় না তোমার বড় ছেলে। রেহান দিয়ে দে। আম্মু, এটা আমার, আমি কেন দেবো? এ রেহান দিয়ে দে। রেহান রেগে ছিঁড়ে দিল। আউট। নেক্সট টাইম আমার রুমের আশেপাশে যেন না দেখি। বললেই হলো, আমার রুম, যখন ইচ্ছে তখন আসবো, তোমার কি? নাফিসা আর অন্য কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। আসলে একটা পাগল। পাবনার পাগলাগারদ থেকে পালিয়ে আসেনি তো? আবার আমার ফ্যামিলিকে পাগল করে দিও না তো। মোটু, আজও আমরা গার্ডেনে গোসল করব, ওকে? ওকে। নাফিসা আজ রুবিনার সাথে রান্না করেছে। রিয়াদ স্কুল থেকে ফিরলে তারা আজও গার্ডেনে পানি দিয়েছে ও গোসল করেছে। লাঞ্চ করে বাগানে চলে গেল রিয়াদের সাথে। অনেক ফুল আছে বাগানে, পুরো বাগান ফুলে ফুলে ভরা। মোটু, শাশুড়ি আম্মুর ফোন নিয়ে আসো, ছবি তুলবো। ওকে। রিয়াদ দৌড়ে গিয়ে ফোন নিয়ে এলো, তারপর নাফিসার কাছে দিল। এটা তো শাশুড়ি আম্মুর না, কারটা নিয়ে এসেছো? ভাইয়ারটা। আম্মুর কাছে যেতেই দেখলাম সেন্টার টেবিলে ভাইয়ার ফোন, মনে হয় ভুলে রেখে গেছে বাসায়, তাই এটাই নিয়ে এসেছি। ওকে, যারই হোক না কেন, ছবি তুলতে পারলেই হলো। তারপর বিভিন্ন স্টাইলে নাফিসা ও রিয়াদের অনেকগুলো ছবি তুললো। আবার ক্রিকেট বল নিয়ে খেলছে। সন্ধ্যায় রিয়াদকে পড়াচ্ছে। রেহান এসেছিল পড়াতে, আজও নাফিসাকে দেখে রেগে নিজের রুমে চলে গেল। সবার সময় নাফিসার সাথে ভালো কাটে, রেহানের সময় যেন কাটছেই না। অন্যান্য দিন এই সময়টা পার করত নেহার সাথে ফোনে কথা বলে, রিয়াদের সাথে দুষ্টুমি করে, রিয়াদকে পড়া দেখিয়ে দিয়ে। রিয়াদ নাফিসাকে পেয়ে যেন তার ভাইকে ভুলে গিয়েছে। আব্বু আম্মুর সাথে কত দুষ্টুমি করতো, এখন আব্বু আম্মু যেন নাফিসাকে পেয়ে রেহানকেই ভুলে গেছে। সবাই নাফিসাকে সাপোর্ট করে। মেয়েটা আসার পর রেহানের সব আনন্দ কেড়ে নিয়েছে, ভালো লাগছে না কিছু তার। মোটু, ফ্যামিলি সম্পর্কে ফ্রেন্ডের কাছে চিঠি লিখতে বলেছে, পারবে না? তুমিও কিছু লিখো না, তোমার লেখা দেখি কত সুন্দর। আমার ইংলিশ লেখা একটু সুন্দর হলেও বাংলা লেখা একদম বাজে। হোক বাজে, তাও লিখো। কি লিখবো? তুমিও এরকম চিঠি লিখো, একটা রেস হয়ে যাক, কার লেখা আগে শেষ হয়। ওকে, স্টার্ট দাও। দুজনেই লেখা শেষ করে নিল। রুবিনা ডিনার করার জন্য ডাকলে সবাই একসাথে ডিনার করে নিল। নাফিসা ডিনার শেষে সোজা রেহানের রুমে এসে রেহানের ফোন নিয়ে বিকালে তোলা ছবিগুলো দেখতে লাগলো। রেহান নিজের রুমে ফিরে দেখে নাফিসা তার খাটে হেলান দিয়ে রেহানের ফোন নিয়ে বসে আছে। তুমি এখানে কেন? ইচ্ছে হয়েছে তাই এসেছি। নিজের রুমে যাও, আমি ঘুমাবো। হু ইজ শি? রেহানের সামনে ফোন ধরে জিজ্ঞেস করলো। রেহান দেখলো নেহার ছবি দেখছে। আমার ফোন ধরেছে কেন? ফোন দাও। না, দিব না। আগে বলো, কে তোমার গার্লফ্রেন্ড? ফোন দিতে বলেছি। আগে বলতে হবে। এই মেয়ে, তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হবে? কি পেয়েছো কি? হ্যাঁ, কখনো আমার রুম দখল করে নিচ্ছ, কখনো আমার টি শার্ট। আমার আব্বু আম্মুকেও নিজের সাপোর্ট বানিয়ে নিয়েছো, আমার ভাইটাকেও আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছো। একে একে সব দখল করে নিচ্ছ, এখন আবার ফোনও দখল করে নিতে চাইছো। কি চাইছো কি তুমি? আমার সকল আনন্দ শেষ করে দিয়েছো। রাস্তা থেকে আমি ঘরে কালসাপ তুলে এনে ঠাই দিয়েছি। বের হও আমার চোখের সামনে থেকে। রেহানের আচরণে নাফিসা খুব কষ্ট পেয়েছে। রেহানের হাতে ফোন দিয়ে কান্না করতে করতে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। রেহানের খুব বিরক্ত লাগছে সব। কিছুক্ষণ পর, আম্মু, ভাবি কোথায়? ভাবি ঘুমাবে না? দেখ, রেহানের রুমে না হয় নাফিসার রুমে হবে হয়তো। রেহান ভাইয়ের রুমে ভাইয়া একা।
আর বাকি সব রুমে দেখছি ভাবি নেই। আমি ভাবলাম ভাবি তোমাদের রুমে এসেছে। এখানে আসেনি তো, ড্রয়িং রুমেও নেই। না। কি বলিস, কোথায় গেছে তাহলে? রুবিনা কিচেনে দেখে এলো সেখানে নেই। কিচেন থেকে বের হতেই দেখলো মেইন দরজা খোলা। সবাই তো বাসায় আছে, তাহলে মেইন দরজা খুললো কে? নাফিসা আবার এত রাতে বাইরে বেরিয়ে যায়নি তো। এদিকে রিয়াদ আর রাহান চৌধুরী রেহানের কাছে গেল। রেহান, নাফিসা কোথায়? জানি না। সে কি তাহলে কোথায় গেছে মেয়েটা? কোথায় গেছে মানে? ঘরে নেই? না। রুবিনা রেহানের রুমে এলো দৌড়ে। মেইন দরজা খোলা কেন? নাফিসা কি বাহিরে বের হয়েছে? কথাটা শুনে রেহানের মনে ছ্যাদ করে উঠল। রেহান তো নাফিসাকে চোখের সামনে থেকে বের হয়ে যেতে বলেছে। সে কি এত রাতে বাসা থেকে বেরিয়ে গেছে? রেহান দ্রুত বিছানা থেকে নেমে গেল। ঘরে দেখেছো তো ভালো করে? হ্যাঁ, আমি সব দেখেছি। ভাবে আবার ছাদে চলে যায়নি তো? আব্বু তুমি ছাদে দেখে আসো, আমি নিচে যাই। কথা বলে রেহান ফোন নিয়ে দ্রুত নিচে নেমে এলো। গেট তো তালা দেওয়া। ইকবাল ভাই দারোয়ান তো এখানে ঘুমাচ্ছে। দারোয়ানকে ডেকে তুললো রেহান। ভাইয়া, নাফিসাকে দেখেছো? নাফিসা আবার কেডা? আরে আমাদের বাসায় যে মেয়ে থাকে তাকে দেখেছো? ও, বড় ভাবি। এই লোককে ভেবে নিয়েছে আমার বউ? হ্যাঁ, এখন দেখেছো তাকে? না তো, বিকেলে দেখছিলাম। গেটে তালা লাগিয়েছো কখন? সন্ধ্যা আপনারা ঈশান নামাজ পড়ে আইসেন পরে। তাহলে তো বাইরে বের হতে পারবে না। কোথায় গেছে? ঘরেই কোথাও লুকিয়ে আছে হয়তো। কিন্তু আম্মু যে বললো মেইন দরজা খোলা ছিল, আবার ঘরের দিকে যেতে নিলে অমনি ফোনটা বেজে ওঠে। হ্যালো আব্বু, পেয়েছো? না, ছাদে নেই। আচ্ছা, আমি আসছি। ফোনে কথা বলতে বলতে গেট থেকে বাসার দিকে পা বাড়াতেই বাগানের সাইডে চোখ আটকে গেল। মনে হচ্ছে দোলনাটা দুলছে। হালকা আলোতে কাউকে দেখা যাচ্ছে। নিশ্চয় নাফিসা ছাড়া অন্য কেউ না। আব্বু তুমি রুমে যাও, নাফিসাকে পেয়েছি, আমি ওকে নিয়ে আসছি। ওকে। রেহান দোলনার কাছে গেল। দেখলো নাফিসা হাত পা দোলনায় হাঁটুতে মুখ গুজে কাচুমাচু হয়ে বসে কান্না করছে। এখানে বসে আছো কেন? সবাই এদিকে খুঁজে হয়রান। চলো বাসায় চলো। নাফিসা মুখ তুলে তাকালো রেহানের দিকে। রেহান তার চেহারা দেখে খুব কষ্ট পেল। কান্না করে চোখ মুখ ফুলে গেছে। রেহানের এখন নিজের উপর প্রচুর রাগ হচ্ছে। কেন সে বকা দিতে গেল? অন্যান্যদের মতো সেও তো বুঝতে পেরেছিল মেয়েটির আচরণ একটু আলাদা। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে রেহান। নাফিসা বাসায় চলো, আব্বু আম্মু সবাই টেনশন করছে। যাব না আমি আব্বু আম্মুর কাছে যাব। সরি এসব বলার জন্য। নাফিসা লাফ দিয়ে দোলনা থেকে নেমে গেল, জুকরে কান্না করতে করতে। আমার কাছে আসবে না, আমি মরে যাব। একটু কাছে আসবে না, আব্বু আমাকে নিয়ে যাও। রেহান দোলনা থেকে উঠে দাঁড়ালে নাফিসা আরো 2 পা পিছিয়ে গেল। তারপর রেহান রাহান চৌধুরীকে কল দিয়ে বলল নিচে আসতে। রাহান চৌধুরী এসে নাফিসাকে অনেক কৌশলে মানিয়ে বাসায় নিয়ে এলো। রেহানও নিজের রুমে চলে এলো। সে শুধু ভাবছে নাফিসার সাথে এমন ব্যবহার করা একদম উচিত হয়নি তার। তারপর ফোনটা হাতে নিয়ে নেহার ছবিগুলো সব কাটতে লাগলো। আগেই কেটে দিত, কিন্তু মনে ছিল না। নেহার ছবি কেটে অন্য ফাইলে দেখলো নাফিসার ছবি। নাফিসার ছবি এখানে কিভাবে? রেহান বাকি সব ছবি দেখতে লাগলো। এবার বুঝতে পেরেছে আজ বাসায় ফোন রেখে যাওয়ায় নাফিসা আর রিয়াদ ছবিগুলো তুলেছে। বিভিন্ন ভঙ্গিতে অনেক ছবি তুলেছে। অজান্তে রেহানের মুখে হাসি ফুটে উঠল। চতুর্থ দিন সকালে ঘুম থেকে ওঠার পর দেখে নাফিসা একদম চুপচাপ। বিশেষ প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা বলছে না, কোনো দুষ্টুমিও করছে না। রেহানের দিকে তো তাকাচ্ছেও না। রুবিনা ব্রেকফাস্ট করার জন্য ডেকে নিয়ে এসেছে। চুপচাপ খাওয়া শেষ করে আবারও রুমে চলে গেল। সবাই একটু আপসেট। চঞ্চল মেয়েটার নীরবতা কারোর কাছে ভালো লাগছে না। রেহান বসে টিভি দেখছিল। রিয়াদ ব্যাগে টিফিন রাখতে গিয়ে দেখলো নাফিসার চিঠিটাও তার ব্যাগে। উফ, ভাবির চিঠিও আমার ব্যাগে। ভাইয়া, এটা ভাবির কাছে দিয়ে দিও তো, আমার লেট হয়ে যাচ্ছে, আমি যাই। ওকে। নাফিসার চিঠি মানে? রেহান কাগজটা খুলে চিঠিটা পড়তে লাগলো। প্রাপকের নাম দেখে হাসি পেল, এক্সেল। এবার উৎসাহ নিয়ে বাকিটা পড়তে লাগলো। ডিয়ার অ্যালেক্স, আশা করি ভালো আছিস। আমিও ভালো আছি। আমার হাজবেন্ড, দেবর, শ্বশুর আব্বু, শাশুড়ি আম্মুকে নিয়ে। আব্বু আম্মু কোথায় যেন হারিয়ে গেছে। জানিস, আমার হাজবেন্ড রেহান চৌধুরী অনেক হ্যান্ডসাম। ছোট ভাইটা রিয়াদ চৌধুরী অনেক কিউট। 2 ভাই কিউটের ডিব্বা, অনেক ফর্সা, চুলগুলো সিল্কি সিল্কি, পারফেক্ট বডি। 2 ভাই লাল শার্ট পরলে একদম হিরো হিরো লাগে। হবেই না কেন? আমার শ্বশুর আব্বু, শাশুড়ি আম্মু অনেক ফর্সা ও কিউট। আমিও আমার হাজবেন্ডের লাল টি শার্ট পরে ঘুমাই।
আবার একটা হলুদও নিয়েছি। রিয়াদের সাথে তো আমি প্রতিদিনই ক্রিকেট খেলি, আবার গার্ডেনে পানি দিতে গিয়ে গোসল করি। রিয়াদি বলল আজ আমাকে ফ্যামিলি সম্পর্কে ফ্রেন্ডের কাছে চিঠি লিখতে। অনেক কিছু লিখে ফেলেছি, আর জানতে দিব না তোকে। বাংলা বুঝতে কষ্ট হলে ইংলিশে ট্রান্সলেশন করে নিস। বাই বাই বেবি। চিঠিটা পড়ে রেহান হাসতে লাগলো। ভাবছে পাগলি মেয়েটা সত্যি রেহানকে তার বর ভেবে নিয়েছে আর তার পরিবারকে নিজের পরিবার হিসেবে নিয়েছে। রেহান ভাবছে নাফিসাকে অন্যরকম ভাবে ভালোভাবে লাগতে শুরু করেছে। রেহান চিঠিটা নিয়েই নাফিসার কাছে গেল। রেয়াদের রুমের দরজার সামনে যেতেই নাফিসার রুম থেকে বের হতে যাচ্ছিল। রেহান পথ আটকালো। নাফিসা নিচের দিকে তাকিয়ে আছে, রেহানকে একবারও দেখছে না। নাফিসা সরি। নাফিসা কিছু না বলে ডান দিকে আসতে চাইলেই রেহান ডান দিকে চেপে পথ আটকে আবার বলল সরি। এইবার বাম দিকে পাশ কাটাতে চাইলেই রেহান বাম দিকে চেপে পথ আটকে আবার বলল সরি। এবার নাফিসা পেছনে সরে গিয়ে ধপ্পাস করে দরজা লাগিয়ে রুমে বসে রইল। রেহান হতাশ হয়ে ফিরে এলো ড্রয়িং রুমে। অফিসে যাবি না? 3 দিন কেটে গেল, পত্রিকায় তো তেমন কোনো নিউজ পেলাম না। এবার আমরাই নিউজটা দেই। আজ অফিস থেকে তুই সাবাখানায় নিউজ দিয়ে আসিস। বিকালে রেহানও তার বাবা মার সাথে বাসায় ফিরল। প্রতিদিন এ সময় বাসায় ফিরে দেখে নাফিসা আর রিয়াদ বাসার সামনে ফাঁকা জায়গায় ক্রিকেট খেলে, কিন্তু আজ খেলছে না। আজ খেলোয়াড়রা কোথায়? কি বলেছিস এমন মুড অফ হয়ে গেছে? উঁচু গলাতে কথা বলাতে এমন। মেয়েটা একটু অন্যরকম, হয়তো ছোট থেকে বেশি আদরে লালিত পালিত হয়েছে। এমন বিহেভ করিস না ওর সাথে। তোমাদের মতো তো এত সহজে সব বলতে পারি না। সাবাখানায় গিয়েছিস? না, মনে ছিল না। আচ্ছা, কাল যাবি। এখন তো কিছু একটা করে মুড অন করতে হবে। কথা বলতে বলতে বাবা ছেলে গাড়ি পার্কিং করে দোতলায় চলে এলো। রুবিনা দরজা খুলে দিল। বৌমা কোথায়? রেহান বাবার কথা শুনে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলল। বাহ, এসেই বৌমায়ের খোঁজ। রিয়াদের রুমে আছে, পেইন্টিং করছে রিয়াদের সাথে। মুড কি অন হয়েছে? মনে হয় 20%। সারাদিন বাসায় থেকে মাত্র 20% ঠিক করেছো? তোর মায়ের জন্য এটাই অনেক। চুপ থাক, তুই কোনো কথা বলবি না। তোর জন্যই তো সারাদিন মেয়েটা মুড অফ করে রেখেছে। ভাগ্যিস কাল গেট খোলা ছিল না। সব সময় না বুঝে বেশি বেশি করে ফেলিস। আচ্ছা, বললাম না কোন কথা। তারপর রেহান রিয়াদের রুমে একবার উকি দিয়ে আবার নিজের রুমে চলে এলো ফ্রেশ হতে। তোয়ালে নিয়ে চুল মুছতে এমনি রিয়াদ এসে হাজির। তুই এখানে কেন? তোমার ফোন দাও। কেন? ভাবি বলেছি। রেহান নাফিসার কথা শুনে আর কিছু না বলে ফোন দিয়ে দিল রিয়াদের কাছে, কিন্তু রিয়াদ ফোন নিয়ে নাফিসার কাছে যায়নি, এই রুমে দাঁড়িয়ে কিছু করছে। কি করছিস তুই? এখন না বললি নাফিসা বলেছে ফোন নিয়ে যেতে? ভাবি ফোন নিয়ে যেতে বলেনি, ফোন থেকে ভাবির সব ছবি ডিলিট করে দিতে বলেছি। আমি সেটাই করছি। রেহানও দ্রুত রিয়াদের হাত থেকে ফোন নিয়ে নিল। যা, বের হয় এখান থেকে। তুমি এমন করছো কেন? যার ছবি সেই তো বলছে ডিলিট করতে। যেতে বলেছি এখান থেকে। রিয়াদ চলে গেল। রেহানের প্রচুর রাগ হচ্ছে রিয়াদের উপর। ছবিগুলো চেক করে দেখলো কয়েকটি ডিলিট করে ফেলেছে, এখনো অনেক বাকি আছে। তারপর ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করে দিল। এবার রেহান রিয়াদের রুমে এসে দেখলো নাফিসা আর রিয়াদ খাটে বসে পেইন্টিং করছে জল রং দিয়ে। রেহানও তাদের পাশে বসলো। নাফিসা দেখেও না দেখার মতো নিজের মতো করে কাজ করতে লাগলো। রেহান লক্ষ্য করলো নাফিসা চমৎকার একটা দৃশ্য অঙ্কন করছে। দৃশ্যটা রাতের। বিশাল সমুদ্র তীরে একসাথে 3টি নারকেল গাছ, আকাশের চাঁদ, চাঁদের ঠিক বরাবর পানিতে কিছু একটা আঁকছে। নৌকা হবে হয়তো। এখন এটা কমপ্লিট হয়নি। রিয়াদ, আম্মু তোকে ডেকেছে। কেন? আমি কি জানি, গিয়ে দেখ, কিছু দিবে হয়তো তোকে। রিয়াদ দৌড়ে চলে গেল। নাফিসা সরি বলছি তো, এমন চুপচাপ থাকলে তোমাকে একদম ভালো দেখায় না। নাফিসা তার কথায় কোনো রেসপন্স করছে না, নিজের কাজ করতে ব্যস্ত। সরি বউ। এবার নাফিসা রেহানের দিকে তাকালো শুধু, কিন্তু কিছু বলল না। রেহান একটা মুচকি হাসলো। তারপর রঙের কোটা থেকে আঙুল দিয়ে একটু নীল রং নিয়ে নাফিসার নাকে লাগিয়ে দিয়ে আবার বলল সরি বউ। ব্যাস দিল রাগিয়ে। নাফিসা আর আর্ট পেপারটা সাইডে রেখে এক হাতে পুরো রং মেখে রেহানের মুখে মেখে দিল। তারপর নাফিসা খিলখিল শব্দ করে হাসতে লাগলো। রেহানকে পুরো বেড়ালের মতো দেখা যাচ্ছে। রেহান এবার রঙের ব্রাশটা নিয়ে নাফিসার গালে রং লাগিয়ে দিয়ে দৌড় দিতে গেলে রিয়াদ দরজার সামনে আটকে ধরলো। টেনে রেহানের টি শার্ট ধরে রইল।
তারপর নাফিসার রঙের ট্রে নিয়ে সব রং রেহানের গায়ে ঢেলে দিল, আর সাদা টি শার্ট বিভিন্ন রঙের রঙিন হয়ে উঠল। রিয়াদ আর নাফিসা এবার প্রাণ খুলে হাসতে লাগলো। রেহান কিছুটা তৃপ্তি পেল নাফিসার হাসি দেখে। তারপর রেহান বেরিয়ে এলো রুম থেকে। ড্রয়িং রুমে রুবিনা ও রায়হান চৌধুরী ছেলেকে দেখে অবাক। এ কি তোর অবস্থা? রঙের পুকুরে ঝাঁপিয়ে পড়েছিস নাকি? রঙের পুকুরে ঝাঁপায়নি, তোমার বৌমায়ের মোট 100% অন করে এলাম। এরই মাঝে রিয়াদ এসে কান্না করতে করতে রেহানকে এলোপাথারি কিল ঘুষি দিতে লাগলো। রেহান দৌড়ে গিয়ে বাবার পিছনে লুকালো। রিয়াদ তাকে ধরার জন্য দৌড়াদৌড়ি শুরু করলো। এই কি শুরু করলি? এই ছেলের আবার কি হলো? এখনই না হাসছিল। এই তুই আমাকে মারছিস কেন? আরে আরে কি হয়েছে? আব্বু ভাই আমাকে মিথ্যা বলে আম্মুর কাছে পাঠিয়ে ওইদিকে আমার সব রং নষ্ট করে দিতেছে। তোদের নিয়ে আর পারি না। এই রং তো আমি এনে দিয়েছি। নষ্ট করেছে তো কি হয়েছে? জরিমানা চুপ। রেহান রিয়াদকে আবার এনে দেবে। কালকের মধ্যে আমার নিউ কালার বক্স চাই। রাতে রায়হান চৌধুরী নাফিসাকে ক্যারাম খেলার প্রস্তাব দিল। নাফিসার মুড এখন সম্পূর্ণ ঠিক হয়েছে। রিয়াদের ছোট ক্যারাম বোর্ডে খেলছে নাফিসা। রিয়াদ ও রায়হান চৌধুরী রুবিনা তাদের পাশে বসে খেলা দেখছে। সবাই লক্ষ্য করলো নাফিসা খুব দক্ষতার সাথে খেলছে। নাফিসা তো দেখছি একদম পাক্কা খেলোয়াড়। আমি সব খেলাতেই চ্যাম্পিয়ন। আব্বু আমাকে শিখিয়েছে সব। আব্বুর সাথে প্রায় খেলি। বাবার কথা মনে করে যাতে আবার কান্না না করে সেজন্য রায়হান চৌধুরীর কথার মোড় ঘুরিয়ে দিল অন্যদিকে। আচ্ছা, কি কি খেলা খেলতে পারো তুমি? ক্রিকেট, হকি স্টিক, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা, লুডো, কার রেস, ফাইটিং ইত্যাদি। ওয়াও, লুডো আমার প্রিয় খেলা। তুমি লুডো ছাড়া আর পারোই কি? তাহলে তো তোমার সাথে একদিন দাবা খেলে দেখতে হবে। এখন আমি বাদ। হিংসুটে ছেলে। তারপর সবাই ডিনার করে যে যার রুমে চলে গেল। নাফিসা রিয়াদের সাথে বিছানায় শুয়ে গল্পের বই পড়ছে। ভূতের গল্প। সম্পূর্ণ বইটি নাফিসা পড়ে শোনালো। দুজনেরই এখন ভয় লাগছে। রেহান লাইট অফ করে শুয়েছিল। হঠাৎ কেউ দরজা ধাক্কা দিয়ে খুলে ফেললো। রেহান টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেখলো রিয়াদ ও নাফিসা দুজনে বালিশ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? তোমরা এখানে কেন? নাফিসা ও রিয়াদ একে অপরের দিকে তাকিয়ে রেহানকে কোনো উত্তর না দিয়ে সেকেন্ডের মধ্যে দৌড়ে এসে রেহানের দুপাশে দুজন রেহানকে চাপটে ধরে শুয়ে পড়লো। আরে আরে কি হচ্ছে এসব? ভূত? কিসের ভূত? কোথায় ভূত? ভাইয়া ওই রুমে ভূত আছে, ভয় করছে। আজ তোমার সাথে থাকবো। ভূত বলতে কিছুই নেই, যা ওই রুমে যা। নো, ভয় লাগছে খুব। প্লিজ আজ এখানে থাকবো। রেহান আর কিছু বলল না। একসাথে তিনজন ঘুমিয়ে পড়ল। সকালে রেহানের ঘুম ভেঙে গেল। চোখ খুলেই নাফিসার চেহারাটা দেখলো। কারণ রেহান ও নাফিসা পাশ ফিরে মুখোমুখি শুয়ে আছে। নাফিসা এক হাতে রেহানের গলা জড়িয়ে আছে, আর রিয়াদ পেছন থেকে পা হাত সব রেহানের উপরে তুলে দিয়েছে। একটুও নড়াচড়া করার সুযোগ নেই রেহানের। নাফিসার মুখটা রেহানের খুব কাছে। ঘুমন্ত মুখটা খুবই মায়াবী দেখাচ্ছে। ফর্সা মুখের ঠোঁট গোলাপি, চোখের পাপড়ি ও ভ্রু ঘন কালো। রেহান মুগ্ধ হয়ে দেখছে তাকে, আর মনে মনে ভাবছে মেয়েটা সত্যি সত্যি তার বউ হলে সমস্যা কি? না, কোনো সমস্যা নেই। এখন তো আর নেহার সাথে বা অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই রেহানের। আর মেয়েটা নিজেই তো রেহানের বউ বলে পরিচয় দিয়ে যাচ্ছে। নাফিসার দিকে তাকিয়ে ভাবনার মুহূর্তেই রেহানের মুখে হাসি ফুটে উঠল, আর মুখ ফসকে অস্পষ্ট স্বরে একটি শব্দ বেরিয়ে এলো, বউ। রেহান বেশ কিছুক্ষণ নাফিসার দিকে তাকিয়েছিল। তারপর জানালার গ্লাসের দিকে তাকিয়ে দেখলো বাইরে আলো ফুটতে শুরু করেছে। নামাজের সময় পেরিয়ে যাচ্ছে। সে কোনো মতে নিজের একটা হাত মুক্ত করে নাফিসার হাতটা সরিয়ে রিয়াদের হাত পা সরালো। তারপর রিয়াদ ও নাফিসাকে ডাকতে শুরু করলো। নাফিসা ঘুমের মধ্যেই রেহানের গলা জড়িয়ে আরও কাছে টেনে বলতে লাগলো, আম্মু ঘুমাতে দাও তো, এখন উঠবো না। রিয়াদ হাসলো তার কথা শুনে। আবার নাফিসা হাত সরিয়ে রিয়াদকে ঠেলে বিছানা থেকে নেমে জোরে জোরে ডাকতে শুরু করলো দুজনকে। দুজনে লাফিয়ে উঠে, উফ ভাইয়া সকাল সকাল কি শুরু করছো? দ্রুত উঠে নামাজ পড়, না হলে আম্মুকে ডেকে নিয়ে আসবো এখন। সবাই উঠে নামাজ পড়ে নিল। রেহান ব্যায়ামঘাট থেকে জানালা দিয়ে দেখতে পেল রায়হান চৌধুরী, রুবিনা চৌধুরী ও নাফিসা নিচে হাঁটাহাঁটি শুরু করছে। রেহান ও রিয়াদকে সাথে নিয়ে তাদের সাথে যোগ দিল। একটা ফুটবল নিয়ে গেল। সকাল সকাল ফুটবল? ফুটবল খেলাটাও অন্যরকম একটা ব্যায়াম। তোমাদের ব্যায়ামের আর কত কৌশল দেখবো। শাশুড়ি আম্মু, তুমি ব্যায়াম খুব কম করে করো। ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে।
আল্লাহর রহমতে এমনিতেই পারফেক্ট। তোমার শ্বশুর আব্বুকে দেখো, এত ব্যায়ামের পরেও ম্যাথ বাড়িয়ে নিয়েছে। সারা জীবন আমার সাথে এভাবে লেগে থাকো কেন বলো তো? বেশি ভালোবাসে বলে। রুবিনা কিছু বলার আগেই নাফিসা উত্তর দিয়ে পা দিয়ে বল ঠেলতে ঠেলতে তাদের সামনে এগিয়ে গেল। পিছু পিছু রিয়াদও ছুটল, আর বাকিরা সবাই মুচকি হাসলো, কারণ ভুল বলেনি তো নাফিসা, সত্যি কথাটাই বলে গেছে। বাবা মায়ের মুখে প্রশান্তের হাসি দেখে রেহানও খুব ভালো লাগছে। তারপর রেহানও দৌড়ে নাফিসা ও রিয়াদের কাছে গিয়ে তিনজনে ফুটবল খেলতে লাগলো। মিস্টার ও মিসেস চৌধুরী দোলনায় বসে দেখছে আর ভাবছে মেয়েটা তাদের বাড়িতে এসে সবাইকে আনন্দিত করে রাখছে। রিয়াদ খেলার সাথী পেয়েছে। রেহান ছেলেটা আর নেহার সাথে ব্রেকআপের পর একদম বিষণ্ণত থাকতো, এখন সে কত আনন্দিত। দুজনের সন্তানদের কথা ভেবেই প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল। এই পরিবারের সবাই সবার সাথে ফ্রি। রেহান নেহার কথা বাবা মায়ের কাছে লুকায়নি, প্রত্যেকেই বন্ধুসুলভ আচরণ করে একে অপরের সাথে। ব্রেকফাস্টের পর রিয়াদ স্কুলে চলে গেছে। রেহান ও রাহান চৌধুরী অফিসের জন্য তৈরি হচ্ছে, আর নাফিসা ও রুবিনা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। এমন সময় কলিং বেল বাজলে রুবিনা উঠে দরজা খুলে দেখলো নেহা এসেছে। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো ভালো। রেহান বাসায় নেই? হ্যাঁ আছে, অফিসের জন্য তৈরি হচ্ছে। এসো, ভিতরে এসে বসো। নেহা রুবিনার সাথে ড্রয়িং রুমে এসে বসলো। সোফায় বসতেই নাফিসার দিকে চোখ পড়ল। এর আগে 2 বার এসেছে এ বাড়িতে, কখনো এই মেয়েকে দেখেনি। আর নেহার জানা মতে রেহানের কোনো বোনও নেই, তাহলে কেও? নাফিসা একবার নেহাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে আবার টিভি দেখায় মনোযোগ দিল। নেহা, ব্রেকফাস্ট করে নাও। না আন্টি, আমি ব্রেকফাস্ট করে এসেছি। রেহানের সাথে একটু কথা আছে তাই এসেছি। ও আচ্ছা, বসো, ও এখনই আসবে। আন্টি, ওকে। রুবিনা কিছু বলার আগেই নাফিসা জবাব দিল, বউ। সরি, বউ মানে? এই বাড়ির বউ। এ বাড়ির বউ মানে? কার বউ? পিছন থেকে। আমার বউ। হোয়াট? কি বলছো এসব? ইয়েস, যা শুনেছো তাই বলেছি, ও আমার বউ। রেহান, কি যাতা বলছো এসব? তুমি না আমাকে ভালোবাসো? ব্রেকআপ করে দিয়েছি তো মিস নেহা। এবার বুঝেছি কেন ব্রেকআপ করেছো। তুমি আমাকে বলো আমি দুশ্চরিত্রা, এদিকে তুমি যে ঘরে মেয়ে নিয়ে বসে আছো সেসব কিছু না। আরে দুশ্চরিত্র তো তুমি নিজেই। কথা বলে শেষ করতে পারেনি নেহা। এদিকে নাফিসা নেহার উপর ঝাঁপিয়ে পড়েছে, নেহার গলা চেপে ধরেছে। নেহা ছোটার জন্য হাত পা ছুটছে। রুবিনা আর রেহান রীতিমতো শকড নাফিসার আচরণে। তারা দুজনেই নাফিসাকে টেনে সরাতে চাইছে। নাফিসা ছাড়তেই চাইছে না কিছুতে। তুই ভাবে কথা বলছিস কেন? আমার হাজবেন্ড দুশ্চরিত্র? শাশুড়ি আম্মু ছাড়ো, আজ ওর খবর নিয়ে ছাড়বো আমি। আরে ও মরে যাবে তো। নাফিসা সারো বলছি। রেহান হ্যাচকা টান দিয়ে নাফিসাকে ছাড়িয়ে নিজের কাছে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। নাফিসা রেহানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রেহানের শক্তির কাছে পারছে না। নেহা যেন হাঁপ ছেড়ে বাঁচল। রুবিনা 1 গ্লাস পানি এনে নেহারকে খাওয়ালেন। ছাড়ো আমাকে। নাফিসা শান্ত হও। এসেছিলাম সবকিছু মিটিয়ে নতুনভাবে সম্পর্কটা গোছাতে। এখন বুঝতে পারছি এখানে আসাটাই ভুল হয়েছে। আগে জানলে কখনো আসতাম না। গুড বাই। আরে যাও না, কে বলেছিল তোমাকে আসতে? যত সব ফালতু। নেহা চলে গেল, আর এদিকে নাফিসা এতক্ষণ ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করে পারল না। অবশেষে খেরাতি স্টাইলে রেহানের পা মেরে ছাড়া পেল। আউচ! নাফিসা রেগে রুমে চলে গেল, আর রেহান সোফায় বসে পা মালিশ করতে শুরু করলো। ব্যথা পেয়েছে খুব। অবশ্য রেহান তাকে এখন এমনিতেই ছেড়ে দিত, বেচারা একটু লেট করে ফেলেছে। ব্যথা পেয়েছিস? না ঠিক আছে, দেখো আব্বু রেডি হয়েছে কিনা, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখছি। আরেকজন যে কি মনে হচ্ছে মেয়েদের মতো মেকআপ করা শুরু করেছে। রুবিনা চলে গেলে দারুণ দরজার কাছে এলো পত্রিকা নিয়ে। রেখে যাও, আজ এত লেট করে পত্রিকা দিলে কেন? কি জানি। দারোয়ান টেবিল পেপার রেখে চলে গেল। রেহানের চোখ পত্রিকার উপর পড়তেই দেখলো কর্নারে নাফিসার ছবি। সে দ্রুত হাতে নিয়ে দেখতে লাগলো ভালোভাবে। হ্যাঁ, এটা নাফিসাই। দ্বিতীয় ছবিটা দেওয়া পত্রিকায়। একটাতে শুধু নাফিসার হাসি মাখা ফেসটা, আর একটাতে নাফিসার অনেকগুলো লাল বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে কালো জিন্স ও সাদা টি শার্ট, কালো সাদা মিশ্রিত কেটস শু পরে। রেহান পত্রিকা নিয়ে দ্রুত তার রুমে চলে গেল। খুব ভয় হচ্ছে তার, সে কি নাফিসাকে হারিয়ে ফেলবে। রেহান তার রুমের দরজা বন্ধ করে পত্রিকার বিজ্ঞপ্তি পড়তে লাগলো। সেখানে লেখা আছে, লন্ডন প্রবাসী রিজন আহমেদের একমাত্র মেয়ে নূর নাফিসা পরিবার সহ বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন বাংলাদেশের বন্ধুর বাড়িতে। গত শনিবার থেকে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশের কোনো জায়গায় তার পরিচিত না। মেয়েটি পরনে ছিল বিয়ের পোশাক। যদি কেউ মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ রইল। তার মানে নাফিসা সেদিন যা বলেছে সব সত্যি ছিল? তার বাসা লন্ডন। এখন কি নাফিসা তার বাবা মায়ের কাছে চলে যাবে লন্ডনে? না, এ তো আমার বউ, আমি ওকে যেতে দেবো না। আমাদের কাছে থাকবে ও, ওর সন্ধান কাউকে পেতে দেবো না। রেহান, অফিসে যাবি না? দ্রুত আয়। হ্যাঁ আব্বু, আমি আসছি, তুমি গাড়িতে যাও। নিউজ পেপারটা আব্বু পড়লে আব্বু নাফিসাকে ফিরিয়ে দিবে, আব্বুকে পেপার পড়তে দিব না। তারপর রেহান পত্রিকা তার আলমারিতে রেখে বাবার সাথে অফিসে চলে গেল। অফিসের নিউজ পেপার ও লুকিয়ে রেখেছে। অফিসার আজ রেহান তার বাবাকে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রেখেছে যাতে নিউজ পেপার পড়তে না পারে। বিকালে বাসায় একটু তাড়াতাড়ি ফেরাই দেখতে পেল রিয়াদ ও নাফিসা মাত্র বল ব্যাট নিয়ে বেরিয়েছে ক্রিকেট খেলার জন্য। তারা দুজন ফ্রেশ হয়ে রেহান ও তার বাবাকে নিচে নিয়ে এলো ক্রিকেট খেলবে বলে। রুবিনাও এলো। আমরাও খেলবো। ওকে, একটা আমার টিম আর একটা তোমার টিম, জিতলে গিফট। ওকে ডান। আমি নাফিসার টিমে। আমিও ভাবির টিমে। তাহলে আমার টিমে কে? আমি একা। শাশুড়ি আম্মু যা ওই টিমে। না, আমি খেলবো না। তাহলে দারোয়ান ভাইয়াকে নিয়ে আসো। তারপর রেহান দারোয়ানকে ডেকে নিয়ে এলো। আর রুবিনা হলো আম্পায়ার। নাফিসা বরাবরই পাক্কা খেলোয়াড়, আবার সাথে আছে রায়হান চৌধুরী। অন্যদিকে রেহান পাক্কা খেলোয়াড় হলেও দারোয়ান একেবারেই অধম। সুতরাং জয়ী হলো নাফিসা টিম। নাফিসা ও রিয়াদ তো খুশিতে লাফাচ্ছে, আর সাথে বাকিরাও আত্মহারা। রেহান মুগ্ধ হয়ে দেখছে নাফিসা এ বাড়িতে সবার সাথে কত সহজে নিজেকে মানিয়ে নিয়েছে। প্রতিটি মুহূর্ত সবাইকে আনন্দে মাতিয়ে রাখছে। না, রেহান কিছুতেই নাফিসাকে যেতে দিবে না। সে নাফিসাকে সত্যি তার বউ বানাবে। নাফিসা টিম ইজ উইনার। গিফট দিতে হবে মিস্টার রেহান চৌধুরী। ওকে বলো কি চাও। 6 তলার ছাদ থেকে লাফিয়ে পড়তে হবে। হোয়াট? আই এম জাস্ট জোকিং ইয়ার। লং ড্রাইভে নিয়ে যেতে হবে। ওকে, বাট আজ না, পরশুদিন অফিস অফ আছে, সেদিন নিয়ে যাব। ওকে, আমিও যাব। ওকে মোটু। রাতে ডিনারের সময়, ভাইয়া আমার কালার বক্স এনেছো? কোথায়? আমার বেড সাইড টেবিলে রাখা আছে। ওকে ভাবে, আজ কিন্তু বাকি পেন্টিং শেষ করবা। ওকে, দ্রুত ডিনার শেষ করো, এখনই শেষ করব। ওকে। নাফিসা ও রিয়াদ দ্রুত ডিনার শেষ করে চলে গেল রিয়াদের রুমে। বাকিদেরও খাবার শেষ। রেহান, তোকে না বলেছিলাম ছাপাখানায় যেতে, যাসনি কেন? মনে ছিল না। চেয়ার থেকে উঠে যেতে যেতে কথাটা বলে সেখানে দাঁড়িয়ে না থেকে দ্রুত নিজের রুমে চলে গেল। রায়হান চৌধুরীও রুবিনা চৌধুরী বেশ বুঝতে পেরেছেন রেহান নিশ্চয় এখন মিথ্যা কথাটি বলে গেল তাদের। রেহান নিশ্চয় চাইছে না নিউজটা পত্রিকায় দিতে। ষষ্ঠ দিন, নামাজ পড়ে সকালে ব্যায়ামের পর রেহান বাগানের পাশে সুইমিং পুলে সাঁতার কাটছে। নাফিসা রিয়াদদের রুমের জানালা দিয়ে দেখতে পেল রেহানকে। রিয়াদ, ফুটবল কোথায়? কেন, এখন ফুটবল খেলবে? না, তাড়াতাড়ি ফুটবল দাও। এই যে নাও। চলো চলো। কোথায়? আমার পিছু পিছু চলো। নাফিসা ফুটবল ও রিয়াদকে সাথে নিয়ে দৌড়ে ছাদে চলে গেল। তারপর কর্নালে রেলিংয়ের পাশে এসে 6 তলার ওপর থেকে ফুটবল দিয়ে রেহানকে ঢিল মারল সোজা রেহানের মাথায়। রেহান অবাক হয়ে এদিক সেদিক তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। আর রেহানের অবস্থা দেখে ছাদে দাঁড়িয়ে রিয়াদ ও নাফিসা হাসতে লাগলো। এদিকে রেহান আশেপাশে খুঁজেই যাচ্ছে, বল তো আর নিজে নিজে আসেনি, কেউ তাকে ঢিল মেরেছে। কিন্তু কে? তারপর রিয়াদ চিৎকার করে রেহানকে ডাকলো, ভাইয়া। এবার রেহান উপরে তাকিয়ে দেখলো ছাদে দাঁড়িয়ে নাফিসা আর রিয়াদ হাসছে। তার আর বুঝতে বাকি নেই এটা নাফিসা ঢিল মেরেছে। রেহান পানিতে থেকে ফুটবলের ভর করে সাঁতার কাটছে আর নাফিসাকে দেখছে। সে হাতে ইশারা করে দুজনকে ডাকলো সুইমিং পুলে আসার জন্য। রিয়াদ দ্রুত ছাদ থেকে নেমে এসে পুলে নেমে পড়ল রেহানের সাথে গোসল করতে। আর নাফিসা দোতলায় রিয়াদের রুমে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। রেহান আবারও ইশারায় ডাকলো তাকে পুলে যাওয়ার জন্য, কিন্তু নাফিসা না করলো, সে যাবে না। রেহান রিয়াদ পানিতে ফুটবল খেলে বাসায় চলে এলো। রেহান বাথরুম থেকে বের হয়ে দেখলো তার বাবা মা তার জন্য রুমের দরজা লক করে খাটে বসে আছে। আব্বু আম্মু তোমরা এখানে? বস, এখানে কথা আছে তোর সাথে। বলো। এই পত্রিকা তোর আলমারিতে কেন? দিন দিন বড় হচ্ছিস আর তোর বুদ্ধি কি লোপ পাচ্ছে নাকি? ভাগ্যিস জামা কাপড় ময়লা হয়েছে কিনা দেখতে আলমারি খুলেছিলাম, তা না হলে তো এটা পেতামই না কখনো। উফ। রবিনা, শান্ত হও, আমি বলছি।
তুই কি চাইছিস রেহান, তা আমরা ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু এটা কি আদৌ সম্ভব? আব্বু, কেন সম্ভব নয়? নাফিসা আমাদের এখানে বেশ ভালো আছে, তার তো কোনো প্রবলেম হচ্ছে না। আমরা তার সন্ধান কাউকে না দিলেই হয়। সে তো একবারও বলছে না এখান থেকে যাওয়ার কথা। বাবা মায়ের কাছ থেকে সন্তান হারিয়ে গেলে তারা কতটা কষ্ট পায় তা কি একটুও বুঝতে পারিস? তার উপর নাফিসা রেজওয়ান আহমেদের একমাত্র সন্তান, তারা কতটা কষ্টে আছে মেয়েটাকে না পেয়ে, সেটা কি একবারও ভেবে দেখেছিস? আমার ছেলে দয়ালু সেটা জানতাম, কিন্তু এতটা পাষাণ হতে পারে তা আমি কখনো ভাবতে পারিনি। দেখো বাবা, সন্তান সামান্য জ্বরে ভুগলে বাবা মা ছটফট করে তার সন্তানকে দ্রুত সুস্থ করে তোলার জন্য। কোনো বাবা মাই চায় না তার সন্তানের চোখের আড়াল হোক। তোকে সবসময় বলি, সারাদিন বাইরে থাকলেও সন্ধ্যার পর যেন ঘরে দেখি। তোর মা কিছুক্ষণ পর পর ফোন করে খোঁজ নেয়, কারণ অন্ধকার নেমে এলে ছটফট করে ছেলে কোথায় আছে, কি করছে। আর মেয়েটি 6 দিন ধরে বাবা মার কাছ থেকে দূরে আছে, তাহলে তাদের কি হাল হতে পারে? আজ হয়তো বুঝতে তোর বিবেকে বাধা পাচ্ছে, কিন্তু যেদিন তুই বাবা হবি সেদিন বুঝবি সন্তান কি জিনিস। বাবার কথাগুলো শুনে রেহানের চোখ লাল হয়ে গেছে। বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে তার। এক নাফিসাকে হারাতে হবে, আর অন্যদিকে সে কোনো এক বাবা মাকে কষ্ট দিতে চাচ্ছিল না। সেও তো তার বাবা মাকে, ভাইকে খুব ভালোবাসে। তাহলে নাফিসাও নিশ্চয়ই তার বাবা মাকে খুব ভালোবাসে। এজন্যই তো বারবার কান্না করলে বলতো, আমি আব্বু আমার কাছে যাব। পত্রিকায় ফোন নম্বর ও অ্যাড্রেস দেয়া আছে, কল করে বলে দাও। কথাটি বলে রেহান অফিসের জন্য তৈরি হতে চলে গেল। ব্রেকফাস্ট করার সময় রেহান অল্প কিছু খেয়েই উঠে পড়ল। তারপর বাবার সাথে অফিসে চলে গেল।